এগুলো সব কোনো জাদু মন্ত্র বলে কোনো হিংসা হবে না এরকম আমি মনে করি না। এবারে ভোটে হিংসা হবে। সেই সব বুথে রাজ্যের শাসক দলের যেসব গুন্ডা বদমাশদের পেশি শক্তি আছে সেটাকে ভাঙার মতো ক্ষমতা কি আছে? সেটা যতটা পরিকল্পনার সঙ্গে করেছিলেন, সেখানে রেলমন্ত্রী থাকার সময় মমতা ব্যানার্জি কতটা দুর্নীতি যুক্ত ছিলেন সেটা তথ্য প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আইন অনুসারে কাজ হয় না। শাসক দলের নেতাদের কথাটাই আইন। এই যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নেওয়ার জন্য কত নাটক নেওয়া হলো, কিন্তু ফল কি? গোয়ার। কারণ যে রাজ্যের সর্বোচ্চ নেত্রী কেন এখনো ধরা পড়লো না, তাকে ধরা হবে কিনা সেটা সুপ্রিম কোর্টে কেন ঝুলে আছে? অভিষেক ব্যানার্জিকে এদেরকে বাইরে রাখা হচ্ছে, অথচ সাধারণ মানুষদের এটা কিন্তু খুব বেশি দিন চলতে পারে না। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকেই স্বাগত। 2026-এর নির্বাচনে এখন চলছে জোর কদমে প্রচার, কিন্তু প্রশ্ন একটাই যে পরিবর্তন কি আসবে? 2021-এর পর 2026-এর বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে কতটা উত্তপ্ত হচ্ছে ভোটের হিংসা পরিস্থিতি, পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলামের। স্যারকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। 2026-এর যে নির্বাচন সেটা কি হিংসা মুক্ত হবে, কি ধারণা আপনার? ভোটের প্রচারে কি আপনারা হিংসা মুক্ত প্রচার দেখছেন? না ভোটার তালিকা সংশোধনের কাজের সময় আপনারা হিংসা মুক্ত কাজ দেখেছেন? অতএব ভোটের দিন সেগুলো সব কোনো জাদু মন্ত্র বলে কোনো হিংসা হবে না এরকম আমি মনে করি না। এবারে ভোটে হিংসা হবে। এই যে হুমকি, এই হুমকিটাকে তাহলে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না নির্বাচন কমিশন? দেখুন, নির্বাচন কমিশনের এখানে কারা আছেন? একজন সিইও আছেন, তারপরে অ্যাডিশনাল জয়েন্ট ডেপুটি সিইও যদি ধরেন তাহলে তারা মাত্র 12 জন লোক। যদি সিস্টেম ইঞ্জিনিয়ার কেনেন 13 জন, তাহলে এই 13 জনের পক্ষে আমাদের যে 294টা আসন আছে এবং সেখানে 94,497টা বুথ আছে, সেই সব বুথে রাজ্যের শাসক দলের যেসব গুন্ডা বদমাশদের পেশি শক্তি আছে সেটাকে ভাঙার মতো ক্ষমতা কি আছে? কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী যাদের অধীনে থাকেন তারা ব্যবহার করলে তারা ঠিকমতো ব্যবহৃত হন, না করলে তারা তো অপরাধের দর্শক হয়ে থাকেন। স্যার, আপনি দীর্ঘদিন ধরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে ছিলেন। এর আগে বাম জমানায় আপনি নির্বাচন দেখেছেন, এখন তৃণমূল জমানা চলছে। যে কোনো রাজনৈতিক দলের মধ্যে এই যে একটা ক্ষমতাশালী যে গোষ্ঠী, যেটা আপনি বলছেন যে মাসেল পাওয়ার যাদেরকে আমরা বলি, তাদের তো প্রাধান্য থেকেই থাকে। তো 2000 তারপরেও তো 2011-তে পরিবর্তন এসেছিল, তাহলে আজকের দিনে কি সেই পেশি শক্তির যে প্রভাব সেটা আরো বেড়ে গেছে, যেটা বামেদের থেকেও বেশি তৃণমূল জমানায়? আপনি কি বলবেন? অনেক গুণ বেশি, অনেক গুণ, মানে কোনো তুলনাই হয় না। 2011 সালে পরিবর্তন এসেছিল, সেবারে নির্বাচন কমিশন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে রিটার্নিং অফিসার থেকে আরম্ভ করে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসার কাদের কোথায় দায়িত্ব দেওয়া হবে সেটা যতটা পরিকল্পনার সঙ্গে করেছিলেন, এবারের নির্বাচনে সেটা ততটা পরিকল্পনার সঙ্গে করা হচ্ছে এরকম আমার মনে হয় না। কিন্তু স্যার, এবারের নির্বাচনে আমরা দেখছি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে দফার যে নির্বাচন, অর্থাৎ 2 দফা 8 দফা থেকে 2 দফায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এসআইআর বা ভোট কেন্দ্রে ইলেকট্রনিক কিছু মেকানিজম ব্যবহার করা হয়েছে। তো এই যে পদ্ধতিগুলো, এগুলোকে সত্যি কোনোভাবে সঠিক ভোট প্রক্রিয়া চালু রাখতে সাহায্য করবে না? আপনার কি মনে হয়? দেখুন, একদম সাহায্য করবে না আমি বলছি না,
কিন্তু রিগিং বন্ধ করতে এগুলো সম্পূর্ণরূপে সমর্থন হয়। কারণ যারা গুন্ডা বদমাশ তারাও যে যখন যেরকম আইন থাকে সেই আইনটাকে ভেঙে তারা ভোট রিগিং করেন, এবং সেটা যদি সম্পূর্ণ বন্ধ না করা যায় তাহলে রিগিং বন্ধ হবে না, এবং গুন্ডা বদমাশরা যাদের জেতাতে চাইবেন তারা জিতবেন। এই ভোটেও সেটার অন্যরকম কিছু হবে এরকম আমি মনে করছি না। পুলিশের ভূমিকা নিয়ে স্বভাবতই বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন উঠেছে। আজকের দিনে আমি আপনার কাছে এটাই প্রশ্ন করবো, যেহেতু আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল পদে ছিলেন, পুলিশের বা প্রশাসনিক পদে একজন উচ্চপদস্থ আধিকারিক হিসেবে আপনি ছিলেন, আজকের দিনে পুলিশ ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে যার জন্য পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে নির্বাচনে? দেখুন, আমি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, কাল্পনিক কথা না বলে। 21 সালের নির্বাচনে আগে যে হিংসা হয়েছিল সেটা ভোটের পরেও জারি ছিল। তো বিরোধীরা যখন এরকম অভিযোগ তোলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, যিনি এখনো মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তিনি বলেন যে ভোটের পরে একটা হিংসার ঘটনা ঘটেনি। তখন হাইকোর্টে মামলা হয়। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটা কমিটি গঠিত হয়। সেই কমিটি যে রিপোর্ট দিয়েছিল তার 13 পৃষ্ঠায় রাজ্যের ডিজি দয়া পরিসংখ্যান তিনি দিয়েছিলেন যে ভোট পরবর্তী 49 দিনে যেসব হিংসার ঘটনা ঘটেছিল তার মধ্যে ছিল 29টা হত্যা, 12টা বলাৎকার যৌন হেনস্থা, 391টা গুরুতর জখম করা, 940টা অগ্নিসংযোগ লুপ্তরাজ এবং 562টা ভয় দেখানোর মতো ঘটনা। অর্থাৎ 49 দিনে 1934টা হিংসার ঘটনা তিনি তালিকা দিয়েছিলেন, অর্থাৎ প্রতিদিনে 40টা ঘটনা। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বলছে একটা ঘটনাও ঘটেনি। তো তিনি তো এখনো 5 বছর পরে মুখ্যমন্ত্রী আছেন। আর এই যে ঘটনা আপনি বলছেন যে 29টা হত্যার ঘটনা, তার মধ্যে একটা হত্যার ঘটনা একদম রাজধানীর বুকে কাঁকড়গাছিতে অভিজিৎ সরকারের। দেখুন, সিবিআই কে হাইকোর্ট দায়িত্বভার দেওয়ার পর রাজ্যের শাসক দলের একজন এমএলএ এবং 2 জন কাউন্সিলর জামিন নিতে বাধ্য হন, এবং তৎকালীন থানার ওসি, তৎকালীন তদন্তকারী অফিসার এবং একজন হোমগার্ডের ধরা পড়ে কাস্টডি হয়। তো দেখুন, 5 বছর তো চলে গেছে, তাদের বিচার হয়নি। পরবর্তী 5 বছরে কি হবে? তাহলে হিংসাটা বন্ধ হবে কি করে? আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, আমাদের দেশের যে প্রশাসনিক ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে এখানে আইন অনুসারে কাজ হয় না। শাসক দলের নেতাদের কথাটাই আইন। সর্বোপরি স্যার, যেটা আমাদের আরো একটা প্রশ্ন, যে ভোটের দিন কতটা নিরাপদে মানুষ ভোট দিতে পারবেন, এটা সর্বস্তরের মানুষের কাছে আজকের দিনে একটা প্রশ্ন। তারা ভোটাধিকার প্রয়োগ কতটা করতে পারবেন, এ নিয়ে আপনি কি বলবেন? দেখুন, উচিত তো প্রতিটি ভোটার তার ইচ্ছে মতো পছন্দ মতো প্রার্থীকে যাতে ভোট দিতে পারে। কিন্তু আমাদের এখানে তো যারা বিরোধীদের ভোট দিতে চান তাদের বাড়ি থেকে বের হতেই দেওয়া হয় না। তারপরে তারা বের হলেও ভোটের লাইনে তাদের উপর আক্রমণ হয়, বোমা পড়ে, গুলি চলে। তারপরে বুথের ভিতরে ঢুকলেও বুথের ভিতরে গুন্ডা দাঁড়িয়ে থাকে, তাদের হাতে কালিটা দেওয়া হতেই গুন্ডারা তাদের ভোটটা দিয়ে দেয়। তো এরকম হলে সাধারণ মানুষ অবাধে সুষ্ঠুভাবে নির্ভয়ে ভোট দিতে পারবে এটা বলা যাবে না। 2021-এ যে ইস্যুগুলো ছিল তার তুলনায় এই মুহূর্তে 2026 সালে যখন বিধানসভা নির্বাচন হচ্ছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এসে গেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আরজি করের ডিউটিরত অবস্থায় চিকিৎসকের মৃত্যু বা খুন, ধর্ষণ, পাশাপাশি হচ্ছে এসএসসি দুর্নীতি এবং একাধিক দুর্নীতি। সেই দুর্নীতিগুলো সামনে এসেছে।
এই দুর্নীতির পাল্লাভারিতে বা এই যে আরজি করের মতো ঘটনার পরিপ্রেক্ষিতে 2021 সালটা কি একটু হালকা বলে আপনার মনে হয়, যেটা 2026-এ নতুন দেখা দিচ্ছে? দেখুন, আরজি করের কথা বলুন, কসবা ল কলেজের কথা বলুন, নিয়োগ দুর্নীতির কথা বলুন, এগুলোর ফলে মানুষ প্রভাবিত হয়ে যদি ভোট দিতেন তাহলে অন্যরকম হতে পারত। কিন্তু আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। 2016 সালে নারদের স্টিং অপারেশন বেরিয়েছিল, কারা কারা হাত পেতে টাকা নিচ্ছিলেন সেটা দেখানো হয়েছিল, এবং তাতে আমাদের রাজ্যের শাসক দলের নেত্রী ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি জানতাম না, সেই জন্য প্রার্থী করেছি, জানলে প্রার্থী করতাম না। কিন্তু যখন দেখা গেল যে লোকগুলো জিতে গেল, তিনি আর এসব কথা বলেছেন, তাদেরকে আবারও প্রার্থী করেছেন, মন্ত্রী করেছেন। এবারে দেখুন তিনি কাদের প্রার্থী করেছেন, তিনি কুণাল ঘোষকে প্রার্থী করেছেন, যাকে তিনি গ্রেপ্তার করেছিলেন। তিনি এই যে ফিরহাদ হাকিমকে প্রার্থী করেছেন, যিনিও গ্রেপ্তার হয়েছিলেন। দেখুন তিনি বালুকে প্রার্থী করেছেন। তো সব অপরাধীদেরই প্রার্থী করেছেন। তো তাহলে তিনি যদি মনে করতেন যে এরা ভোট পাবে না, মানুষ এদেরকে ভোট দেবে না, তাহলে প্রার্থী করতেন না। মানুষ ভোটাররা এদেরকে ভোট দেয়, সত্যিকার ঘটনাগুলো গুন্ডা ব্যবস্থা দিয়ে দেয়, ওকে এরা পাস করে। দেখুন এই যে বিহারে মুখ্যমন্ত্রী পরিবর্তন হলো, যাকে মুখ্যমন্ত্রী করা হলো তার বিরুদ্ধে কতগুলো খুনের মামলা আছে আর অন্য মামলা কতগুলো আছে। তো তাহলে বুঝতে পারবে যে সাধারণ মানুষ এগুলো যদি দেখতো তাহলে এই লোকগুলো পদে বহাল হতে পারতেন না। আইপ্যাক নিয়ে প্রশ্ন করবো যে আইপ্যাকের যিনি প্রধান, তাকে অ্যারেস্ট করা হলো কয়লা দুর্নীতির মতো একটা যে কেস, সেটাতে এই মুহূর্তে ইডি তৎপরতার সাথে সেই বিষয়টার আরো তদন্ত করছে। তো এই আইপ্যাকে দেখুন, যে মামলাটা ব্যাপার নিয়ে এখন আলোচনা হচ্ছে সেটা শুরু হয়েছিল 2020 সালের 27 নভেম্বর আসানসোল এলাকার কিছু কয়লা পাচারকারী, ইসিএল এর পদাধিকারী, পুলিশের অফিসার এবং রাজনৈতিক নেতার বিরুদ্ধে সিবিআই একটা এফআইআর করে। এবং আপনারা জানেন যে ইডি এরকম কোন প্রেডিকেট অফেন্স হলে তো পরের দিনই তারা একটা ইসিআইআর করে তদন্ত শুরু করে। সেই তদন্তে তারা ব্যানার্জি পরিবারের একাধিক সদস্য সহ একাধিক নেতা মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটে, জিজ্ঞাসাবাদে অনুপ মাঝি ইডিকে জানায় যে অভিষেক ব্যানার্জির কথায় কয়লা পাচারের টাকা হাওলার মাধ্যমে তিনি আইপ্যাকের কাছে পাঠিয়েছেন। আপনারা জানেন যে ইডি অফিসারদের কাছে যে স্বীকারোক্তি সেটা আদালতে গ্রাহ্য হয়, পুলিশ অফিসারদের কাছে স্বীকারোক্তি আদালতে গ্রাহ্য নয়। অর্থাৎ 1920 সালে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেটা এই যে অভিষেক ব্যানার্জির কথা অনুসারে অনুপ মাঝি কয়লা পাচারের টাকা হাওলার মাধ্যমে আইপ্যাকের কাছে পাঠিয়েছে, এটুকু জানা ছিল। এবছর কি হয়েছে, 12 মার্চ দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং একটা এফআইআর করেছে এই আইপ্যাক এর ডাইরেক্টর এবং অন্যান্যদের বিরুদ্ধে, এবং এই প্রেডিকেট অফেন্সের বিরুদ্ধে ইডি একটা ইসিআইআর করে তদন্ত শুরু করেছে। সেই তদন্ততে এই যে কো ডাইরেক্টর, ফাউন্ডার ডাইরেক্টর চান্ডেলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে হিসাবে গন্ডগোল, অপরাধের অর্থের লেনদেন, এসব অভিযোগ আনা হয়েছে। এবং তাতে দেখানো হয়েছে যে তিনি যে অর্থের অপরাধের অর্থ লেনদেন করেছেন তার 50 কোটি টাকা তারা শনাক্ত করতে পেরেছেন। এবং তারা এখন পর্যন্ত এই এবছরে 160 কোটি দিয়ে মোট 482 কোটি টাকা অ্যাটাচ করেছেন। আপনারা জানেন যে অ্যাটাচ করলে তারা যে রিপোর্ট দেবে তার মধ্যে আদালত সেটা বাজেয়াপ্ত করার অর্ডার দেবে কিনা সেটা পরে, কিন্তু অ্যাটাচমেন্ট 482 কোটি টাকা করেছে। এখন এই চান্ডেলের বিরুদ্ধে যে অভিযোগগুলো
তাকে ফরওয়ার্ড করার সময় ইডি লিখেছিলেন, তার মধ্যে দেখুন একটা আছে যে হরিয়ানার রোহতকের রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানি থেকে এই আইপ্যাক 13.5 কোটি টাকা আনসিকিউরড ইন্টারেস্ট ফ্রি লোন পেয়েছে। এখন আপনি যদি এই কোম্পানিটার অবস্থা দেখেন তাহলে দেখবেন যে এদের পেড অফ শেয়ার ক্যাপিটাল মাত্র 5 লাখ, কোম্পানির রেকর্ডে এরা স্ট্রাইক অফ এবং ডিফান্ড অর্থাৎ বন্ধ বন্ধ কোম্পানি, সে 13.5 কোটি টাকা আনসিকিউরড ইন্টারেস্ট ফ্রি লোন কেন দিতে যাবে? পুরো যে লেনদেনটা এটা ভুয়ো, অপরাধের অর্থকে কালো থেকে সাদা করার প্রক্রিয়া এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে তার অফিসে রেডের সময় যেসব কাগজপত্র দিয়েছে তাতে একটা নোট পাওয়া গিয়েছে যে তারা যে ফিজটা নিয়েছেন তার 50% চেকে, তাহলে বাকি 50% কোথায় গেল? এই যে টাকাটা এগুলো রাজ্যের শাসক দলের নেতাদের ভোটের খরচ হয়েছে, তাহলে এটা হিসাব বলবো তো টাকার বেআইনি খরচ, যার জন্য রাজ্যের শাসক দলের নেতারা এবং আইপ্যাকের নেতারা সমানভাবে দোষী। আর এই জন্যেই দেখবেন যে এবছর 8 জানুয়ারি যখন কলকাতাতে প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে রেড হচ্ছিল, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, রাজ্যের চিফ সেক্রেটারি, ডিজি, সিপি, ডিসি, অন্যান্য অফিসারদের নিয়ে গিয়ে জোর করে সেখান থেকে সেই সবুজ ফাইল, গ্যাজেট, অন্যান্য ফাইল নিয়ে চলে আসে। এই যে নিজেদের বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি যে অপরাধটা করেছেন তাতে যেমন প্রমাণ লোপাটের ধারা আসবে, পাবলিক সার্ভেন্টের বাধা দেওয়ার ধারা আসবে, তেমনি ডাকাতির ধারা আসবে, যার সাজা যাবজ্জীবন জেল। এখন রাজ্যের মানুষ আইপ্যাকের কোন ফাউন্ডার বা ডিরেক্টর ধরা পড়লো তার থেকে বেশি জানতে চাই যে রাজ্যের সর্বোচ্চ নেত্রী কেন এখনো ধরা পড়লো না, তাকে ধরা হবে কিনা সেটা সুপ্রিম কোর্টে কেন ঝুলে আছে? কারণ এজেন্সি এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবীরা যদি কাগজপত্র ঠিক মতো দিতেন তাহলে তো সিদ্ধান্ত হয়ে যেত। তারা দেননি বলে সিদ্ধান্ত এখনো ঝুলে আছে এবং মমতা ব্যানার্জি বাইরে আছে, এবং এরকম বাইরে থাকার ফলে তিনি একের পর এক অপরাধ করার পরও ক্ষমতায় আছেন। তার মানে যারা তাকে বাইরে রাখছেন তারা তাকে ক্ষমতায় রাখছেন। দেখুন এটা প্রথম না, দেখুন আমার আনমাস্কিং মমতা ব্যানার্জি দিল্লি থেকে একটা বই আছে, সেখানে রেলমন্ত্রী থাকার সময় মমতা ব্যানার্জি কতটা দুর্নীতি যুক্ত ছিলেন সেটা তথ্য প্রবন্ধ লিখেছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই যে 26,000 ছেলে মেয়ের চাকরি বাতিল হলো, মমতা ব্যানার্জি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তাকে গ্রেপ্তার করা তো দূরের কথা, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। দেখুন সারদায় মমতার যে অপরাধ প্রকাশ এসেছিল সেগুলিতে তো সাজা হওয়া উচিত, তাকে গ্রেপ্তার করা তো দূরস্থ, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এই লিপস এন্ড বাউন্ড সম্পর্কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা বলেছিলেন যে বহু বেআইনি লেনদেন হয়েছে। লিপস এন্ড বাউন্সের বোর্ডে কারা আছে? অভিষেক ব্যানার্জি, তার স্ত্রী, তার বাবা, তার মা, কালীঘাটের কাকু। এই যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নেওয়ার জন্য কত নাটক নেওয়া হলো, কিন্তু ফল কি? গোয়ার কারণ তারা বাইরে আছে, তাদের যে বহু কোটি টাকার গাড়ি বাড়ি সম্পত্তি সব বাইরে আছে এবং তারা ক্ষমতা ভোগ করছেন। তাহলে এই যে মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে এদেরকে বাইরে রাখা হচ্ছে, অথচ সাধারণ মানুষদের নেতারা ভাষণ দিয়ে উত্তেজিত করছেন। এবং তারা, আমি যে উদাহরণ দিলাম, ওই অভিজিৎ সরকার মতো বেঘরে মারা যাচ্ছে, এরা ক্ষমতা ভাগাভাগি করে থাকছেন। এইটা কিন্তু খুব বেশি দিন চলতে পারে না, এটার পরিবর্তন হতে হবে। একেবারে স্যার, এই যে কথাটা আপনি বললেন যেটা কেন্দ্রের এবং রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে থাকা বা যেটা সেটিং সাধারণ
ভাবে আমরা অনেক সময় শুনে থাকি যে সেটিং, তাহলে সেই সেটিং এর যে গল্প, তাতে কি এই 2026 বিধানসভা নির্বাচনে এবারেও কি পরিবর্তন আসবে? আপনার কি মনে হয়? পরিবর্তন যদি আসবে, তাহলে আপনি বলুন যে কেন্দ্রীয় সরকারের আইনজীবীরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে কাগজপত্র সুপ্রিম কোর্টে ফাইল করার কথা ছিল, ঠিক সময় ফাইল করলেন না কেন? মমতা ব্যানার্জি যদি ভিতরে যেতেন তাহলে তো অসুবিধা হতো, তো ওনাকে বাইরে কেন রাখা হলো? আপনি উত্তর পেয়ে যাবেন। কিন্তু স্যার, তাহলে এভাবে যে বারবার প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, এইভাবে যে বারবার, যেটা আপনি একটু আগে বললেন যে মানুষকে উত্তেজিত করা হচ্ছে এই ভোট পূর্ববর্তী সময়, এর ফায়দাটা কি, এর লাভটা কোথায়? এর লাভটা তাদের ক্ষমতায় থাকা, আমার তো অন্য কিছু জানা নেই। লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্প, সেখানে তৃণমূল কংগ্রেস সরকার ভাতা দিচ্ছে। এই যে ভাতা রাজনীতি, এটা কতটা এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রভাব ফেলছে বলে আপনার মনে হয়? এটা তো প্রভাবিত করছে ভোটকে, কারণ হাতে নগদ টাকা পেলে সেগুলোর যে প্রতিক্রিয়া, তাতে তারা ভোট দেন এবং এতে রাজ্যের সাধারণ মানুষের উন্নতি হয় না, তাদের কাজের সৃষ্টি হয় না, কিন্তু তারা টাকা পায়, ভোট দেয়, এরা ক্ষমতায় থাকে, এরা টাকা তোলে, তোলাবাজি করে, কাটমানি নেয়, আবার সেই টাকা দিয়ে ভোট করে। এত দুর্নীতি, এত অপশাসনের পর, যেটা আপনি বললেন যে ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন, সেই ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন আপনি এটাও বললেন যে এটা বেশি দিন চলতে পারে না। তাহলে কি মনে হয় যে 2026 এর শেষ হতে চলেছে? আমার তো মনে হয় না। 2026-এ আমি তো আপনাকে বললাম, মমতা ব্যানার্জি তাহলে বাইরে কেন, অভিষেক ব্যানার্জি তাহলে বাইরে কেন? তাদেরকে তো মনে হয়নি যে তাদেরকে তারা শেষ করতে চান। তারা তাদেরকে টিকিয়ে রেখে নিজেরাও ক্ষমতায় থাকতে চান, তাদেরকেও রাখতে চান। কিন্তু নির্বাচন কমিশনের এই যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এসআইআর থেকে শুরু করে আমরা যেগুলো দেখছি। এসআইআর এর কথা আপনি বলছেন, নির্বাচন কমিশন এসআইআরটা সম্পূর্ণ করতে পেরেছে? ধরুন অ্যাডজুডিকেশন বা যাদের নাম বাদ গেছে, ট্রাইব্যুনালে তাদের আপিল হয়েছে, তাদের অনেকের নাম তো ফেরত আসবে, সেই লোকগুলো ভোট দিতে পারবেন না, ভোটে দাঁড়াতে পারবেন। তো নির্বাচন কমিশন তো অপদার্থতার পরিচয় দিয়েছে, তারা তো সফল নন এসআইআর করতে। এসআইআর যে লোকদের তারা নিয়োগ করেছিলেন ঠিকমতো দেখে নেননি, তারা যাতে কাজ করেনি, তার ফলে তো এই অব্যবস্থা হয়েছে। আপনি বলুন আমাদের দেশের সংবিধানে বা আমাদের দেশের কোন আইনে আছে যে একজন বৈধ ভোটারকে আপনি ভোটে দাঁড়াতে দেবেন না, তাকে ভোট দিতে দেবেন না? কিন্তু তাই তো করা হয়েছে। ট্রাইব্যুনালের অর্ডারকে দু একজনের নাম এসেছে তালিকায়, তো তাহলে আরো কিছু নাম আসবে না তা তো নয়। তাহলে যে নামগুলো আসবে তারা তো ভোটে দাঁড়াতেও পারছেন না, ভোটও দিতে পারছেন না। এটা কোন আইন অনুসারে করতে পারেন আপনি? সব শেষে যেটা স্যার আপনার কাছে প্রশ্ন করবো, যে এই যে ক্ষমতা ভাগাভাগি যে আজকে দিনে উঠছে এবং যেটাকে কেন্দ্র করে এতগুলো প্রশ্ন উঠে আসছে, বিরোধীরা বলছে যে প্রশাসন পক্ষপাত দুষ্ট, এই যে পরিস্থিতিটা বর্তমানে তৈরি হয়েছে, আপনি এর উত্তরে কি বলবেন? দেখুন, প্রশাসনের রুটিন নিরপেক্ষভাবে কাজ করা উচিত, কিন্তু নিজেদের অবৈধ সুযোগ সুবিধা এবং বাড়তি রোজগারের জন্য তারা সেটা করে না এবং অন্যায় করে, যার ফলে আমাদের দেশে গণতন্ত্র মার খাচ্ছে, সাধারণ মানুষ অসুবিধায় ভুগছে। যদি পরিবর্তন হয়, যদি তৃণমূল কংগ্রেস সরকারের আহ, আহ, পরাজয় হয়, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হতে পারে? দেখুন, যখন বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যায়, মমতা ব্যানার্জি তো অনেক কথা বলেছিলেন, কাউকে কিছু করতে পেরেছেন কি? করতে চেয়েছেন কিনা আমি জানি না, ওনারাই বলতে পারবেন। তেমনি যদি রাজ্যের শাসক দলের পরিবর্তন হয়, তাহলে নতুন শাসক দল যারা আসবেন, তারা আগে যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা, এখন মুখে যা বলছেন, তখন কি করবেন তার উপর নির্ভর করবে, এখন মুখে যা বলছেন তার উপর নয়। ডিএ মামলা নিয়ে, যে ডিএ মামলার গতকাল শুনানি ছিল, শুনানির পর দেখা যাচ্ছে যেটা, যে এখনো সেই ডিএ মামলার যারা, মানে যাদের ডিএ পাওয়ার কথা, বকেয়া ডিএ যাদের পাওয়ার কথা, তাদের মধ্যে কিছু মানুষ ডিএ পেয়েছেন এবং কিছু মানুষ ডিএ পাননি। তো স্বভাবতই তাদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে যে তথ্য প্রকাশ করেছেন, সেই তথ্য নিয়েও যথেষ্ট গরমিল রয়েছে। এখন মমতা ব্যানার্জির সরকার তো কখনো ডিএ দিতে চায়নি,
প্রথমে স্যাটে, তারপরে হাইকোর্টে, তারপরে সুপ্রিম কোর্টে গিয়েছে। যেহেতু সুপ্রিম কোর্টের উপর আর কোনো কোর্ট নাই, সেই জন্য তাদের আর কিছু করা হচ্ছে না। সেই জন্য তারা যেন তেন প্রকারে বাঁচতে চাইছে, একটু একটু কিছু করে কোর্টকে বিভ্রান্ত করে যদি যতটা পারা যায় সেটা করতে চাইছেন। এটা খুবই স্বাভাবিক, কারণ তারা কোনোদিন দিয়ে দিতে চায়নি, এখনো দিতে চায় না। অবশেষে একদম শেষে একটাই প্রশ্ন করব যে 2026-এর নির্বাচনের পর মানুষ অত্যন্ত আশাবাদী যে হয়তো পরিবর্তন আসবে, যেভাবে 2011-তে এসেছিল। আপনি কি বলবেন, আপনার ব্যক্তিগত মতামত কি? আমি তো ব্যক্তিগতভাবে চাই যে পরিবর্তন আসুক, কিন্তু আমি পরিবর্তন ব্যাপারে খুব বেশি আশাবাদী নই। কেন স্যার? কারণ আমি বললাম যে গুন্ডা বদমাশরা যদি ঠিক করে যে কে ভোট পাবে, কে ভোটে জিতবে, তাহলে গুন্ডা বদমাশরা ঠিক করবে যে পরিবর্তন হবে কিনা, সাধারণ ভোটাররা নয়। এইভাবে যদি চলতে থাকে তাহলে সাধারণ মানে বাংলার যে সমাজ বা বাংলার যে বর্তমান পরিস্থিতি, সেটা তো আরো অধঃপতনের দিকে চলে যাবে। হ্যাঁ, যাবে। আরো বেশি তোলাবাজি হবে, আরো বেশি কাটমানি হবে, আরো বেশি ঘুষ আদায় হবে, আরো বেশি নিয়োগ দুর্নীতি হবে, আরো বেশি পৌর দুর্নীতি হবে, আরো বেশি রেশনের খাবার বাজারে বিক্রি হবে। আমাদের স্কুলগুলো যেরকম উঠে যাচ্ছে উঠে যাবে, আমাদের ছেলে মেয়েদেরকে অঙ্ক না জানার লোক অঙ্ক শেখাবে, ইংরেজি না জানার লোক ইংরেজি শেখাবে, আর এই নেতা নেত্রীদের মন্ত্রীদের ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়াম ভালো স্কুলে পড়বে।